ভাবি অনেক তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 8 এর সাজেশন দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এবং ডিএসসি 7 এর সাজেশন দিয়ে দিয়েছি, যারা এখনই প্লেলিস্ট চেক করতে পারো, সেখানটা সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবার ডিএসসি 8 এর সিলেবাসটা অ্যাকচুয়ালি অত্যন্ত বড়। তোমাদের ডিএসসি 5 এর সিলেবাস একদম ইজি, ডিএসসি 7 এর সিলেবাস একদম ইজি, এবং ডিএসসি 6 এর সিলেবাস অতটা কঠিন নয়, বাট একটুখানি ডিফিকাল্ট টাইপের, অল্প একটুখানি কঠিন। বাট ডিএসসি 8 এরটা তোমাদের একটু বেশি পড়তে হবে। ডিএসসি 5 7 এ বেশি প্রশ্ন না পড়লেও চলবে। তুমি যদি ডিএসসি 5 এ 10 থেকে 12টা প্রশ্ন মতো পড়ে নাও, তাহলে তোমার 5 মার্কস এবং 10 20 কভার হয়ে যাবে। এটা তো সেম 10টা 12টার মতো প্রশ্ন করতে হবে, কিন্তু ডিএসসি 8 একটুখানি বেশি প্রশ্ন করতে হবে। তো যারা সিলেবাসটা জানো না বা বাংলাতে জানো না, একটুখানি দেখে নিও। সিলেবাসটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। এটা মডিউল 1 এর সিলেবাস, এটা হচ্ছে কি মডিউল 2 এর সিলেবাস, ঠিক আছে? এটা মডিউল 2 এর সিলেবাস, এইটুকু শেষ। কোশ্চেন প্যাটার্ন যারা জানো না, একটুখানি দেখে নাও। তোমাদের মডিউল 1 এ 20 মার্কসের দুটো প্রশ্ন আসবে, 10 মার্কসের দুটো প্রশ্ন আসবে, ঠিক আছে? তো মডিউল 1 থেকে একটা 20 মার্কস অ্যান্সার করতে হবে, একটা 10 মার্কস অ্যান্সার করতে হবে। এটা মডিউল 1 গেল। মডিউল 2 এরও সেম। মডিউল 2 20 মার্কসের হচ্ছে কি দুটো প্রশ্ন আসবে, এবং 10 মার্কসের হচ্ছে কি দুটো প্রশ্ন আসবে, এবং এখান থেকে একটা 20 মার্কসের প্রশ্ন, এখান থেকে একটা 20 মার্কসের প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদেরকে। অ্যান্ড 5 মার্কসের টোটাল 5টা প্রশ্ন দেবে, যেগুলো 3টে 5 মার্কস অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখানটা এটাই লেখা হয়েছে শর্টে। এবার চলো কোশ্চেনগুলো দেখে নিই। মডিউল 1 থেকে ফার্স্ট 10 বা 20 মার্কসের প্রশ্ন, যে প্রশ্নগুলো 10 মার্কসের দিয়েছি বা 20 মার্কসের দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু অলরেডি ভাবে আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কী কী, মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, বা তোমাকে বলতে পারে যে বৈদ্যুতিন প্রশাসনের উদ্দেশ্য কী লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার প্রশাসন কাকে বলে, জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো, বা তুলনামূলক জনপ্রশাসনের প্রশাসন তুলনার গুরুত্ব কী, এবং তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার জনপ্রশাসনের জনের অর্থ কী, প্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট শাসন বা গভর্নেন্স বলতে কী বলছো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট তোমার হচ্ছে কি নয়া জনপ্রশাসন তত্ত্ব উদ্ভাবের যৌক্তিকতা কী, এ প্রসঙ্গে নয়া জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, বা বলতে পারে যে নয়া বা নতুন জনপ্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার আদর্শের ঐক্য বলতে কী বোঝো। এগুলো ছিল হচ্ছে কি 10 মার্কসের প্রশ্ন ডেডিকেটেডলি, বা প্রশ্নগুলো কিন্তু 20 মার্কস আসতে পারে। এবার 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি যে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো, বা ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব লেখো। এবার মডিউল 1 থেকে 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো 10 মার্কসের আসতে পারে। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের উপরে উদারীকরণ বা ডিলগ্নীকরণ, বেসরকারীকরণের মূল প্রভাব ব্যাখ্যা করো, বা বলতে পারে, ওটা প্রশ্ন কিন্তু, জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব অপরিসীম, যদি ব্যাখ্যা করো। বা বলতে পারে তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট হচ্ছে কি তোমার জনপ্রশাসনের চর্চায় রাজনীতির প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো, বা বলতে পারে যে জনপ্রশাসনের রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট তোমার হচ্ছে কি জনপ্রশাসনের কর্মধারা ও কর্মবিন্তের গুরুত্ব কি, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, সরকারি প্রশাসনে 1990-এর দশকের থেকে বিতর্ক ও মৌলিক বৈশিষ্ট্য লেখো। তো টোটাল আই থিঙ্ক তোমাদের 5টা, আর এইদিকে হচ্ছে কি 6টা, 11টা প্রশ্ন দিয়েছি আমি। এই 11টা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে কি যে 10 মার্কসের দুটো প্রশ্ন, 20 মার্কসের দুটো প্রশ্ন, এবং 5 মার্কসের মডেল 1 থেকে টোটাল 3টে প্রশ্ন দেয়। তাহলে হচ্ছে কি কটা হচ্ছে, 4 আর 3 7, 7টা প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে। বেসিক্যালি 10টা পরীক্ষাতে আছে, আমি 7টা দিয়েছি মডেল 1 থেকে। এবার একটা এক্সট্রা প্রশ্ন ছিল জনপ্রশাসনের ক্রমোচ্চ স্তর বিন্যাস, নিয়ন্ত্রণের পরিধি এবং কর্তৃত্বপক্ষের গুরুত্ব লেখো। এটা কিন্তু 5 মার্কসের জন্য। ক্রমোচ্চ স্তর বিন্যাস, নিয়ন্ত্রণের পরিধি আর কর্তৃপক্ষের গুরুত্ব লেখো। এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু সেম গুরুত্ব দেখে রাখবে। এবার আসি আমরা হচ্ছে কি যে মডিউল 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে কি যে তোমার জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহত বিরুদ্ধে ব্যাখ্যা করো। নেক্সট উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণ শালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমার প্রশাসনে জবাবদিহিতা ও নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো, বলতে পারে যে নেতৃত্বেও জনপ্রশাসনের জীবন শক্তি বিরুদ্ধে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনকে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য যুক্তি সহ ব্যাখ্যা করো। নেক্সট তোমার জননীতির তত্ত্বের মডেল গুরুত্ব কি, এই প্রসঙ্গে জননীতির মূল মডেল সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলতে পারে যে জননীতির সংজ্ঞা দাও, এই প্রসঙ্গে জননীতি সংক্রান্ত মূল মডেল সম্পর্কে আলোচনা করো। এবার 20 মার্কসের প্রশ্ন দেখেছো মডিউল 2 থেকে, তুমি কি মনে করো যে মার্কস আমলাতন্ত্রকে বিশ্বাস করতেন, উত্তর সপক্ষে যুক্তি দাও, বা মার্কসের আমলাতন্ত্র সম্পর্কে পরীক্ষাতে ডিরেক্টলি দেয়। অর হিসেবে দিয়েছি সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, যদি ব্যাখ্যা করো, বা মার্কসের আমলাতন্ত্র তথ্যটি ব্যাখ্যা করো এমনভাবে দেয়। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার প্রশাসনিক সংগঠনের যোগাযোগ ও নিয়ন্ত্রণের ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিরুদ্ধে আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করো। নেক্সট ওয়েবারকে অনুসরণ করে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তুমি কি মনে করো যে আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি যান্ত্রিক, ওই সঙ্গে যুক্তি দাও, বা বলতে পারো যে মার্কস ও ওয়েবারের আমলাতন্ত্রের তথ্য আলোচনা করো। তো এই প্রশ্নটা সেপারেট না করলে চলবে, এই যে প্রথমে প্রশ্নটা দিয়েছি এটা করলে এটা করতে যাবে না, বাট দেখে রাখবে। নেক্সট তুমি কি মনে করো যে রিক্সের প্রিজম সদিশ বা প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়, উত্তর সপক্ষে যুক্তি দাও। নেক্সট বলতে পারো যে ফ্রেড রিক্সের বিকাশশীল প্রশাসন মডেলের কেন্দ্রে আছে পরিবেশগত শর্ত, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি জননীতি কি, জননীতির গুরুত্ব কি, জননীতি বাস্তবায়ন কীভাবে হয়, নীতি নির্ধারক বা নীতি প্রণয়নের তত্ত্ব বা মডেল লেখো। আমি এটাই অ্যাকচুয়ালি ঘুরে ফিরে দেয়। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। উপরে যে প্রশ্নগুলো দিয়েছে ওই প্রশ্নগুলো করে নিলে 5 মার্কসের প্রশ্ন করতে লাগবে না। তোমরা যখন উত্তরগুলো করে নেবে তখন দেখবে যে 5 মার্কসের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো অলরেডি তোমার হয়ে গেছে। তাও কিছু দিয়ে দিয়েছি দেখো। জনপ্রশাসনে রাষ্ট্রের ভূমিকা বা রাষ্ট্রবিজ্ঞান কীভাবে জনপ্রশাসনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট সংগঠনের নিয়ন্ত্রণ ও সমন্বয় গুরুত্ব কী, গণতান্ত্রিক কেন্দ্রিকতার মূল উদ্দেশ্য কী।
নেক্সট কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা লেখো। ওয়েবারের ধারণায় আইনি যুক্তিনিষ্ঠ কর্তৃত্ব বা সনাতনী কর্তৃত্ব কি? ডিজিটাল বিভাজন কাকে বলা হয়? লাইন ও স্টাফ কি? লাইন স্টাফ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশাসনের দক্ষতার গুরুত্ব কি? নিয়ন্ত্রণ এলাকা বলতে কি বোঝো? নীতি বাস্তবায়নে টার্গেট গ্রুপের গুরুত্ব কি? নেক্সট হচ্ছে কি তোমার মিনব্রুক সম্মেলন ও এটা হচ্ছে কি পিওএস ডিসিওআরবি, এটা না ফুল ফর্ম দেয়, তো দেখে রাখবে কিন্তু। তো এতটুকু যদি করে নাও তাহলে সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কস 10 মার্কস 20 মার্কস সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। অ্যান্ড আমি তোমাদের আরেকটা ভিডিও পোস্ট করবো, সেখানটাই সমস্ত সাজেশন আমি একসাথে দিয়ে দেবো, দিয়ে 6 আর 7 পোস্ট করবো। সো থ্যাংক ইউ।